আপনার অভিনেতা হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল? আহ, খুব একটা মানে কি বলবো, খুব একটা সহজ সরল নয় আর কি। ঠিক যে কোনো পাহাড়ে উঠতে গেলে যতটা পরিশ্রম করতে হয়, হ্যাঁ সেই বলা হয় না যে আফটার লট অফ হার্ড ওয়ার্কিং অ্যান্ড কাফ মাসেল পেন ইউ ক্যান ক্লাইম্ব আপ আ মাউন্টেন, নট ওয়ান ডেজ আর নট টু সিঙ্গেল ডেজ, নট ইভেন আ উইক অলসো। ইট মাইট টেক আ মান্থ, ইট মাইট টেক আ ইয়ার, বাট স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস্ট। সেরকম আর কি। আমার শুরুটা ছিল একটা থিয়েটার দিয়ে, অবশ্যই ক্লাস 8-এ রত্নাকর নর্থম্যান স্কুল। এবং তারপরে ওখান থেকে শুরু, থিয়েটারে বিভিন্ন মানুষের কাছে আমার মানে বিভিন্ন মানুষের সান্নিধ্যে আমার বড় হয়ে ওঠা। তার মধ্যে আমি নিজেকে অত্যন্ত কি বলবো, মানে সৌভাগ্যবান মনে করি যে আমি অর্ণব মুখোপাধ্যায়ের মতো শিক্ষককে পেয়েছি, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, শিবনাথ বিশ্বাস এবং দেবাদিত্য মুখোপাধ্যায় পরবর্তীকালে, যিনি হাতে ধরে আমাকে সিনেমায় হাতে খড়ি যাকে বলা হয়, বা সিনেমার শিক্ষক যাকে বলি আর কি, ওনাকে। এরকম করতে করতে হঠাৎ একদিন বাচ্চা শ্বশুর জিদ্দার সঙ্গে ছোট ছোট চরিত্র করতে শুরু করা, বাচ্চা শ্বশুর থেকে দ্বিতীয় পুরুষ, ব্রহ্মা জানে গোপন কর্মটি, সুইজারল্যান্ড, জম্বিস্তান করতে করতে একটা সময় লকডাউন হয়ে হয়ে ওঠা, এবং লকডাউনের পর রীতিমতো একটা বাউন্স ব্যাক খেয়ে ভাবা যে আদেও নিজেকে অভিনেতা হিসেবে কতটা ঠিকভাবে গুছিয়ে মানিয়ে গুছিয়ে তুলতে পারবো, বা কতটা সাকসেস বা সাফল্য পেতে পারবো। তার কারণ একটা বিরাট বড় প্রশ্ন হয়ে ওঠে যে লকডাউনের সময় সমস্ত কিছু যখন বন্ধ কিছু, তাহলে আমাদের যে জীবিকাটা কিভাবে চলবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বেশ কিছু ভিডিও করি ফেসবুকেতে। তার মধ্যে থেকে বিশেষ কিছু ভিডিও, মানে ভিডিও মানে অভিনয়ের ভিডিও আর কি, অভিনয় বেস করা ভিডিও, বিশেষ কিছু সিনেমার মনোলগ, বিশেষ কিছু লেখা, বিশেষ কিছু নাটকের মনোলগ করতে করতে হঠাৎ করে একদিন অনিক দত্তের চোখে পড়া এবং অপরাজিতর জন্য সিলেক্টেড হওয়া সুব্রত মিত্র। অপরাজিত এখানে যারা যারা দেখছেন তারা অধিকাংশ মানুষ হয়তো অপরাজিত সিনেমাটি দেখেছেন, যেটা 2022-এর রিলিজ করেছিল। এবং সেখানে আমি সৌভাগ্যক্রমে স্বনামধন্য চিত্র গ্রাহক সুব্রত মিত্রের চরিত্রে অভিনয় করেছিলাম, মানে ওনার। তো তারপরে পারিয়া, রাস, একে একে ছবি, এবং খুবই গর্বের সাথে জানাচ্ছি যে ভালো লাগে বলতে এটা, যে এই এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে বাঙালি বারবারই এটা বলতে চাই যে বাংলা ছবির পার্টনার, বাংলা ছবির পার্টনার। আমার শেষ 4টে ছবি, সেখানে অপরাজিত, আমি এটা কোনো ইন্টারভিউতে বলি, প্রথমবার বলছি অপরাজিত, এটা প্লিজ আমার ঔদ্ধত্য ভাববেন না বা কোনো অহংকার ভাববেন না, আমি জাস্ট বলছি যে আই ফিল ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার লাস্ট 4টে ছবি, অপরাজিত 125 days, রাশ 50 days, sorry, পারিয়া 50 days, রাশ 30 days, and rapparayafulstop.com is going to be 25 days in next week. That was my day. আপনি তো বেশ কয়েক বছর মানে অনেকটা বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, তো আপনি খুব ভালোভাবে জানেন যে ইন্ডাস্ট্রির এমন অবস্থা, এই অবস্থায় টিকে থাকতে হলে অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার কি মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর কিভাবে টিকে থাকা যায় ইন্ডাস্ট্রিতে, যারা নতুন আসতে চাইছে বা যারা অভিনয় করে চলেছে? দেখো, আমি কখনোই বিশ্বাস করি না যে একটা সময় খুব ভালো ছিল বা একটা সময় খুব খারাপ। কারণ আমরা মনে করি যে খারাপ সময় আমি যদি ভেবে থাকি তাহলেই সেটা খারাপ সময় হয়েছে। খারাপ সময় কোনোদিনও ছিল না, এখনো খারাপ সময় না। আমরা ভাবছি খারাপ সময়, আমরা সেরকম ছবি বানাতে পারছি না। আমরা আমাদের থেকে খুবই ছোট ইন্ডাস্ট্রি, আসাম আসাম ইন্ডাস্ট্রি, তারা কিন্তু আমিষের মতো ছবি বানাচ্ছে। তারা কিন্তু ওয়েলকাম হোমের মতো ছবি বানাচ্ছে। তারা কিন্তু ভিলেজ রকস্টার মতো ছবি বানাচ্ছে, যে ছবি দেখে পৃথিবীর মানুষ উঠে যাচ্ছে। লিমা দাস, যে পরিচালকের নাম আমি কথা বলি, তিনি তিনি স্কুলে চাকরি করে তার সেই অর্থ উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন, ঠিক আছে, লিমা দাসের মতো পরিচালক। তো খারাপ সময় বলে কিছু নেই। আমি যদি ভাবি যে খারাপ সময়, তাহলে খারাপ মানে খারাপ সময় সেটা। আর খারাপ সময় আমি মনে করি যে কোনো পৃথিবীর মধ্যে যে কোনো বড় সৃষ্টিকর্তা, সেটা উইলিয়াম শেক্সপিয়ার হোক, রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, আমি বিশ্বাস করি যে একটা শিল্পী যত বেশি দুঃখ কষ্ট আবেগ যন্ত্রণা পায়, সে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে, সে তত বেশি শক্তিমান হয়ে ওঠে। সে তার মানে শিল্প শক্তি দিয়ে, তার ক্ষমতা দিয়ে সে অন্য কিছু অনায়াসে সে ব্রিলিয়ান্ট কিছু সৃষ্টি করতে পারে। তো সেটাই আর কি। খারাপ সময় ভালো জিনিস, যেমন খারাপ সময় অনেকে বলছে, এবং সত্যি একটা সময় এরকম যখন অনেকগুলো বাংলা ছবিতে চলছিল, সেই সময় কিন্তু একটা অপরাজিত এসছে। সেই সময় কিন্তু আমার ছবি নয় তাও বলবো, বেলা শুরু এসছে। সেই সময় কিন্তু একটা একাডেমি অফ ফাইন আর্টস এসছে। সেই সময় কিন্তু একটা পারিয়া এসছে। সেই সময় কিন্তু একটা অতি উত্তম আসছে। আমি বলছি যে আসছে না সেটা না,
খারাপ সময়টাকে আমাদেরকে লড়ে ভালো করে সেটাকেও মানে ভালো করে আহ, চালিয়ে যেতে হবে, যাতে আমরা ভালো দিনটাকে দেখতে পাই। আচ্ছা, আর ইন্ডাস্ট্রিতে যারা নতুন, আপনি কি তাদেরকে কোনো অ্যাডভাইস দিতে চান? অবশ্যই 100 বার প্রতিদিন প্র্যাকটিস করো, মানে এবার নতুন হিসাবে তুমি কি হিসাবে নতুন সেটা দেখাটা খুবই অ্যাজ ইম্পর্টেন্ট। অ্যান অ্যাক্টর অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে নতুন আমি বলছি যে এটা ভাবলেও চলবে না যে কে আমাকে কখন একটা সুযোগ দেবে, আমি তারপরে সেই সুযোগ পাবো এবং তারপরে আমি যাব গিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করব। জাস্ট একটা কথা ভাবতে হবে যে আমাকে যদি কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ দেয়, সেটার জন্য ভাবতে হবে যে আমি কতটা দিতে পারবো। সবসময় নিজেকে দাঁড় করিয়ে সেই জায়গায় প্রশ্ন করতে হবে যে আমি কতটা দিতে পারবো, অ্যাম আই রেডি। এই প্রশ্নটা সবসময় হয়, যদি এই প্রশ্নটা যদি হয় তাহলে আমি বিশ্বাস করি যে খুব ভালোভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো, গ্রুম করতে পারবো এবং বারবার করে নতুন চরিত্র ফিরে এসে অভিনয় করতে পারবো। আচ্ছা, এই ছবিটা আপনি যে করেছেন, সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি ছিল? মানে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন আপনি? দেখো এই ছবির ক্ষেত্রে না, সেটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যেটা করি, তার কারণ যে কোনো একটা চরিত্র হয়ে ওঠা। আমি বলছি যে আমি যখন দেবাশিস রায় থেকে এই টনি ঘোষাল যখন হয়ে উঠছি, তখন ইটসেলফ এটা একটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হলো। তখন আমি দেবাশিস রায় থাকছি না, আমি একটা অন্য মানুষকে, অন্য একটা রক্ত মাংসের মানুষকে নিজের মধ্যে ধারণ করি, যে মানুষটা আমার মতন করে কথা বলে না, যে মানুষটা কিছুক্ষণ আগে আমাকে একজন অডিয়েন্স জিজ্ঞাসা করছিল আপনি কি রিয়েল লাইফে এত খান। তার কারণ টনিকে এতবার এত কিছু খেতে দেখানো হয়েছে, আমার পরিবারের লোকজনেরা বলছে আমি কি সত্যি আদেও এত কিছু খেয়েছি। সত্যি আমরা অত কিছু খাই না। তো এটাই আর কি, একটা মানুষকে, একটা অন্য আত্মাকে ধারণ করা নিজের মধ্যে, সেটা করতে যতটা মজা লাগে ততটা চ্যালেঞ্জিং লাগে। আর বিশেষত টনির মতো চরিত্র যেগুলো অলরেডি জনপ্রিয়তা লাভ করেছে প্রিভিয়াসলি পাঠকদের মনে, তখন এই কমিক্সটা অনেকে পড়েছে। কমিক্সটা খুবই পপুলার একটা কমিক্স, এবং আজকে জানতে পারলাম সুজয় বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে আজকে নাকি রাপ্পারায় নাকি ফ্রান্সের কোনো একটা মিউজিয়ামে ভারতের সেরা 10টা কমিক্সের মধ্যে অন্যতম একটা কমিক্সের জায়গা নিতে চলেছে, যেটা খুবই একটা আনন্দের খবর, একটা গর্বের বিষয় আমাদের কাছে, বাঙালি কমিক্সের কাছে, বাঙালি যারা কমিক্সের পাঠক তাদের কাছে। ঠিক সেরকম আমার মনে হয়েছিল বোধহয় যে এটা ঠিক তত বড়ই একটা চ্যালেঞ্জ লেগেছিল আমার কাছে, ঠিক যতটা সুব্রত মিত্র ছিল। কারণ সুব্রত মিত্রকে যেরকম মানুষজন চিনতেন, এবং আমার মাথায় একটা বিরাট বড় গুরু দায়িত্ব ছিল যে আমি কতটা ভালোভাবে ওরকম একটি স্টলওয়ার্স মানুষকে নিজের মধ্যে ধারণ করতে পারছি, এবং ধারণ করতে পেরেছিলাম বলেই হয়তো আমার যারা সাংবাদিক বন্ধু বান্ধব, যারা আমার যারা জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, তারা আমাকে সম্মান দিয়ে কাছে টেনে নিয়েছিলেন, তারা ভালোবাসা জানিয়েছিলেন, তারা উৎসাহ করেছিলেন অনেক কিছু দিয়ে আমাকে, এবং আমার কাজের প্রশংসা করেছিলেন। ঠিক তেমন ভাবেই আমি বিশ্বাস করি যে টনি আমি যেরকম ভাবে হয়ে উঠতে পেরেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষজন হাসছে, এনজয় করছে, এটাই আর কি। ঠিক আছে। আর আপনি টনি চরিত্রটা অভিনয় করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন? এটা সম্পূর্ণ আমাদের পরিচালক কাম প্রযোজক ধীমান বর্মনের একটা বিরাট কৃতিত্ব। তো আমি ওনাকে মনে করি যে হি ইজ দ্য পারফেকশনিস্ট। আমি অনেক পরিচালকের সাথে কাজ করেছি, অনিক দত্ত, তথাগত মুখোপাধ্যায়, সৌভিক কুন্ডু, তারপরে সৃজিত মুখার্জি, হ্যাঁ, রিসেন্টলি জিৎ চক্রবর্তী, দেবাদ্দা মন্ডল, শিষ্য রায়, হিন্দি বাংলা মিলিমিশে অনেকের সাথে। কিন্তু ধীমানদার সাথে কাজ করার একটা আলাদা অভিজ্ঞতা। তার কারণ ধীমানদা যে যে কাজটা আমরা একটা সময় দাঁড়িয়ে প্রায় খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, যেখানে বাংলা ছবির শুটিং আমরা 21 দিনে কমপ্লিট করার চেষ্টা করি, বা যতটা কমের মধ্যে হওয়া যায়, ধীমানদা আমাদেরকে একটা বিরাট একটা সময় দিয়েছিলেন। প্রায় 54 দিন ধরে আমরা এই ছবির শুটিং করি। ধীমানদা একেবারেও আমাদেরকে বলে যে তাড়াহুড়ো করে করতে, উনি সময় দিয়ে দিয়ে সিনগুলো নিতেন। ধীমানদা আমাকে টনি হতে একটা বিরাট সাহায্য করেছে, এবং আর একজনের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি, সেটা হচ্ছে সুজয় বন্দ্যোপাধ্যায়, যিনি গুরু দায়িত্ব নিয়ে প্রায় টনিকে পুরোপুরি আমাকে বুঝিয়েছিলেন যে কিভাবে টনি কথা বলে, কিভাবে টনি খাওয়া দাওয়া করে, কিভাবে রাপ্পার কাছে টনি কতটা প্রিয়, এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা, একটা আমার খুব পার্সোনাল কোয়েশ্চেন আছে, যে এই টনি চরিত্রটা, এটা আমার খুব ফেভারিট, ঠিক আছে? তাহলে তো তো- আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে ছবিতে কেমন লেগেছে আমার। খুবই ভালো লেগেছে। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তো এই ভালো লেগেছে কিন্তু। এই এই টনি চরিত্রের মধ্যে আপনি দেবাশিস রায় হিসেবে নিজেকে কতটা খুঁজে পান? হ্যাঁ, মানে এটা অনেকেই প্রশ্ন করে, কিন্তু আমি মনে করি হ্যাঁ, টনির মধ্যে দেবাশিস রায় কিছুটা লুকিয়ে আছে। তার কারণ টনি ঠিক যতটা উৎসাহী, টনি ঠিক যতটা অ্যাম্বিশিয়াস, টনি যতটা নিজেকে নিয়ে ভাবে, টনি যতটা খেতে ভালোবাসে, দেবাশিস রায় এরকম।
কিন্তু আবার কিছু কিছু জায়গায় অনেকটা ডিফারেন্ট, মানে এতটাও বেশি ওভার অ্যাম্বিশিয়াসনেস আমি খুব একটা বেশি রিয়েল লাইফে পছন্দ করি না, বা এতটা বেশি কিউরিয়াস আমি নই, ঠিক আছে? বা আমার জীবনে সত্যি আমার রাপ্পারায়ের মতো একটা বন্ধু দরকার, সেটা দেবাশিস রায় নিজে বিশ্বাস করে যে আমার জীবনে যদি কোনো রাপ্পারায় থাকতো তাহলে আমি 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 যদি তার টনি গোসাল হতে পারতাম তাহলে সেটা খুবই ভালো হতো আর কি, সেটাই। এই যে এতদিন ধরে আপনি টনি চরিত্রে অভিনয় করে গেলেন, তো যখন বাস্তব জীবনে ফিরে আসেন, এটা কি আপনাকে, এটা থেকে আপনি কিভাবে ওভারকাম করলেন? না, ওভারকাম করার থেকে বড় কথা হচ্ছে যে আমি খুব এনজয় করি ব্যাপারটা, যে কোনো চরিত্র করতে গেলে আমি এনজয় করি। সেই খোলসের মতন হয় যে একটা চরিত্র আমি যখন ছেড়ে বেরোলাম আর একটা চরিত্র, আবার জাস্ট 27শে জানুয়ারি থেকে আমি একটা নতুন ছবি শুরু করছি। অ্যান্ড মানে কি বলবো, মানে একজন স্বনামধন্য অভিনেত্রী, নামটা নিয়েও ফেলছি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে। তো আবার যখন ওই চরিত্রটার ব্যাপারে যখন কথা বলাবলি হচ্ছে, জানাশোনা হচ্ছে, তখন ওই চরিত্রটার মধ্যে ঢুকবো। তো এরকম আর কি, মানে একটা সোল চেঞ্জ করে আর একটা সোল আর কি। এটাই তো অভিনেতার জীবনের একটা সব থেকে বড় মূল্যবান জিনিস, যে সে বারবার করে আহ অন্য অন্য রং বেরঙের চরিত্র করতে পারে, অন্য অন্য মানুষ হয়ে উঠতে পারে, অন্য অন্য আত্মাকে ধারণ করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, Thank you. খুব ভালো লাগলো আমাদের। থ্যাংক ইউ।